আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 28 রমজান 11 মে 2021। আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি, আগামীকাল থেকে করোনা আপডেট বন্ধ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রবাস টাইমের কুইজ প্রতিযোগিতা শেষ, আজ পুরস্কার ঘোষণা। ঈদের চাঁদ দেখা নিয়ে ওমান ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতি। ঈদের ছুটি ঘোষণা করল ওমানের বাংলাদেশ দূতাবাস। ওমানের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্রেন্ডি মোবাইলের 12 বছর পূর্তি উপলক্ষে সেরা কল রেট ও ডাটা বান্ডেল পেতে আজই কিনুন ফ্রেন্ডি সিম অথবা ডাউনলোড করুন ফ্রেন্ডি অ্যাপস। মহামারী করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা সবই নিম্নমুখী। আজ মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা 576 জন, মারা গেছেন 10 জন। গতকালের চেয়ে আজ আক্রান্ত কমেছে 211 জন, মৃতের সংখ্যা কমেছে 8 জন। হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা কমেছে 13 জন, আইসিইউতে রোগী কমেছে 8 জন। তবে মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্ত কমলেও মৃতের সংখ্যা এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বর্তমানে দেশটির আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা 255 জন, মোট আক্রান্তের সংখ্যা 2,02,717 জন, যাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,86,391 জন। নতুন 10 জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা 2,148 জন। আজ নতুন সুস্থ হয়েছেন 784 জন। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 83 জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 729 জন। আজই ওমানের করোনার শেষ আপডেট। আগামীকাল থেকে ঈদের ছুটি উপলক্ষে শনিবার পর্যন্ত করোনা প্রতিদিনের আপডেট বন্ধ ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওমানের সুপ্রিম কমিটি। অবশেষে সময় শেষ হলো প্রবাস টাইম আয়োজনে বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতার। পূর্বের উল্লেখিত সময় অনুযায়ী 10 মে রাত 12টায় শেষ হয়েছে এই অনলাইন কুইজ প্রতিযোগিতা। অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতার আয়োজন হলেও প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 12,000 প্রবাসী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, যাদের মধ্যে প্রায় 5,000 জনই 60% সঠিক উত্তর দিয়েছেন এবং 90% সঠিক উত্তর দিয়েছেন প্রায় 1,000 প্রতিযোগী। 99% সঠিক উত্তর দিয়েছেন 100 জন, তবে শতভাগ সঠিক উত্তর দিয়েছেন মাত্র 3 জন। নিয়ম অনুযায়ী এই 3 জনের মধ্যে লটারি হবে আজ বাংলাদেশ সময় রাত 11টায় এবং ওমান সময় রাত 9টায়। উক্ত লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ঘোষণা করা হবে। পুরস্কার ঘোষণা করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম সুমন ও ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরীফুল হাসান। উক্ত লাইভ অনুষ্ঠানটি সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রবাসীদের সম্পর্কে নতুন ভাবনার দুয়ার উন্মোচন হয়েছে বলে জানিয়েছেন প্রবাস টাইমের প্রকাশক ইসরাফিল শাহিন। বলেন, সারাদিন পরিশ্রমের পরও প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশ ও দেশের ইতিহাস নিয়ে এত খবর রাখেন যা আগে ভাবিনি। তাদের এমন প্রতিভা আসলেই অনেক আশা জাগায়। প্রবাসীদের যারা কামলা ভাবেন তাদের সেই ভাবনাকে ভুল প্রমাণিত করলেন প্রবাসীরা। এদিকে প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল হাসান বলেন, প্রবাস টাইম প্রমাণ করতে চায় আমাদের প্রবাসীরা কামলা নয়, তারা প্রকৃত সোনার ছেলে, যারা দেশের জন্য বিদেশের মাটিতে দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। সেই সাথে বিদেশের মাটিতে লাল সবুজের পতাকার মান উজ্জ্বল করেছেন আমাদের এই প্রবাসীরা। প্রবাস টাইমের এই কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন সকলের প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা রইল। উল্লেখ্য, বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতার সহযোগিতায় ছিল বাংলাদেশের খ্যাতিমান প্রতিষ্ঠান টিকিটসেবা.com ও ওমানের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি ফ্রেন্ডি মোবাইল। এই প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী পাবেন টিকিটসেবা.com এর পক্ষ থেকে মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট অথবা সম পরিমাণ নগদ অর্থ। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন প্রবাস টাইমের পক্ষ থেকে ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকিট অথবা সমপরিমাণ নগদ অর্থ। তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ফ্রেন্ডি মোবাইলের পক্ষ থেকে 25 রিয়ালের রিচার্জ। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বুধবার ওমানের জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। বৈঠকে 1442 হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ 29টি রোজা শেষ হলেও ওমানে আজ 28 রমজান শেষ হলো। চন্দ্রমাস হিসেবে রমজান মাসও 29 দিন হওয়ার সম্ভাবনা রাখে। তাই ওমানে বসবাসরত মুসলিমকে 29 রমজানের সন্ধ্যাবেলা নতুন চাঁদ দেখার নির্দেশনা দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্যবিধি মেনে বুধবার সন্ধ্যায় সওয়ালের চাঁদ দেখতে সবাইকে বলা হয়েছে। কেউ নতুন চাঁদ দেখলে তা সুপ্রিম কোর্টে জানানোর অনুরোধ করা হয়েছে। সেই সাথে
কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে 24644070, 24644037, 24694400, 24644015, 24644004, 24695551 এই নম্বরে কল করে জানাতে বলা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল বুধবার থেকে 15 মে শনিবার পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস। গত 9 মে দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটি ঘোষণা করা হয়। আগামীকাল থেকে 15 মে পর্যন্ত ওমানের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি চলাকালীন সময়ে দেশটির করোনার প্রতিদিনের আপডেট দেওয়া বন্ধ থাকবে। এদিকে আগামীকাল থেকে বাংলাদেশেও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গত 5 মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এবার ঈদের ছুটি 3 দিনের বেশি দেওয়া হবে না, আর এই ছুটিতে কর্মস্থল ত্যাগও করা যাবে না। এই সিদ্ধান্ত সরকারি, বেসরকারি, চাকরিজীবী ও শিল্প কারখানার কর্মরতদের জন্য প্রযোজ্য। প্রতিমন্ত্রী আরও জানান, করোনার কারণে এবার ছুটি 3 দিনই থাকছে, কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না। এই বিষয়ে সরকারি, বেসরকারি সব ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে। কর্মস্থলে ঈদ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, ঈদের ছুটি 3 দিনই থাকছে, সরকারি অফিস বন্ধ, সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এদিকে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় 16 মে পর্যন্ত বিধিনিষেধও অব্যাহত থাকবে। গত কয়েকদিন ধরেই ওমানে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের। রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি সহ অনেক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার ওমান আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে দেশটির ধোফার, দক্ষিণ আল বাতিনা, দাখিলিয়া ও উত্তর শারকিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও মাস্কাট ও দক্ষিণ শারকিয়া প্রদেশেও প্রচণ্ড ঝড় হওয়ার কথা জানিয়েছে ওমান আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ ঢাকা সহ দেশের 5টি বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতের ধারা আগামীকাল পর্যন্ত থাকতে পারে। এদিকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদ নদীগুলোর পানি সমতল বাড়লেও বিপদ সীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য দেওয়া হয়েছে। মহামারী করোনা ভাইরাসের সংকটের মধ্যেও দেশে রেমিটেন্স আহরণের রেকর্ড হচ্ছে। চলতি অর্থবছরে 10 মাসে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ $2,067 কোটি মাইল ফলক অতিক্রম করেছে। এর মধ্যে সিংহভাগ রেমিটেন্স আসছে 10টি দেশ থেকে। গত 10 মাসে মোট আহরিত রেমিটেন্সের প্রায় 89% পাঠিয়েছেন এসব দেশের প্রবাসীরা। দেশগুলো হলো সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2020-21 অর্থ বছরে প্রথম 10 মাসে বৈধ চ্যানেলে রেমিটেন্স এসেছে $2,067 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 1,75,712 কোটি টাকা। এর আগে কোনো অর্থ বছরে দেশে এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশের প্রবাসীদের বড় বাজার সৌদি আরব। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে 22 লাখের মতো প্রবাসী সৌদি আরবে কর্মরত আছেন। গত 10 মাসে দেশটি থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $479,53,00,000, যা মোট আহরিত রেমিটেন্সের 23.20%। রেমিটেন্স আহরণে দ্বিতীয় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রেমিটেন্স এসেছে $283,34,00,000। তৃতীয় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশ থেকে এসেছে $206,11,00,000। চতুর্থ স্থানে মালয়েশিয়া, সেখান থেকে এসেছে $172,38,00,000। পঞ্চম দেশ যুক্তরাজ্য থেকে এসেছে $169,98,00,000। ষষ্ঠ দেশ কুয়েত থেকে এসেছে $157,34,00,000। সপ্তম দেশ ওমান থেকে এসেছে $128,28,00,000। অষ্টম দেশ কাতার থেকে $115,58,00,000। ইতালি থেকে এসেছে $66,29,00,000 এবং দশম দেশ সিঙ্গাপুর থেকে এসেছে $52,78,00,000 রেমিটেন্স। এদিকে রেমিটেন্সের প্রবাহ চাঙ্গা থাকা ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এদিকে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রবাসী আয়ে প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 4% করতে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রণোদনা বাড়ালে রেমিটেন্সের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এবার বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ করল কুয়েত। করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা
এই 4 দেশ থেকে যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। তবে কুয়েতে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করা দেশগুলো কার্গো বিমান পরিবহন করতে পারবে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে রয়টার্স সোমবার এমন খবর দেয়। এক বিবৃতিতে উপসাগরীয় দেশটি জানায় 14 দিনের মধ্যে কেউ যদি এই 4টি দেশের কোনো একটিতে ভ্রমণ করেন তাহলে তাকেও কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে এই 4 দেশ থেকে কুয়েতে প্রবেশের আগে অন্য কোনো দেশে অন্তত 14 দিন কোয়ারেন্টাইন করে এরপর কুয়েতে প্রবেশ করতে হবে। কুনা জানায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে ফ্লাইট বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব আমিরাতও বুধবার থেকে এই 4 দেশের উপর ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আমিরাতও কার্গো বিমান পরিবহন চালু রাখার কথা জানিয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান বাংলাদেশ থেকে যাত্রীবাহী ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার বাংলাদেশ সহ 3 দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ড। করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ। শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতের মসজিদে ঈদের জামায়াতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনা প্রতিরোধে 15 মিনিটের মধ্যে ঈদ জামাত সমাপ্ত সহ রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। সোমবার একটি ঘোষণায় জানানো হয়েছে মসজিদ খোলা থেকে শুরু করে খুতবা ও ঈদের নামাজ 15 মিনিটের মধ্যেই সমাপ্ত করতে হবে। এছাড়া পূর্বের নিয়ম অনুযায়ী নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিতে হবে। 12 বছরের নিচে ও 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে দেশটির সরকার আরও বলছে স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। নামাজ শেষে আলিঙ্গন করা অথবা একাত্রা হয়ে দাঁড়ানো থেকে স্বেচ্ছাসেবকরা বিরত রাখার দায়িত্বে থাকবেন। বাংলাদেশ সহ সৌদি প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ হয়নি এমন দেশের নাগরিকদের জন্য দেশটিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ আগামী 20 মে থেকে কার্যকর করা হবে। সোমবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সৌদি প্রবেশের পর 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। অবস্থানের 6ষ্ঠ দিন আলামত সংগ্রহের পর 7ম দিন রেজাল্ট নেগেটিভ হলে মিলবে মুক্তি। তবে বেশ কিছু ক্যাটাগরির নাগরিকদের জন্য শিথিল করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না তারা হচ্ছেন সৌদি নাগরিক এবং তাদের বিদেশি স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা এবং গৃহকর্মীরা। নন সৌদি ইমিউন তাওয়াক্কালনা অ্যাপে যার হেলথ পাসপোর্ট ইমিউন শো করে মুকিমের নন ইমিউন গৃহকর্মীরা। যে কোনো ইমিউন ব্যক্তি তাওয়াক্কালনা অ্যাপে যার হেলথ পাসপোর্ট ইমিউন শো করে। ডিপ্লোম্যাটিক ভিসাধারীরা এবং তাদের পরিবারবর্গ, রাষ্ট্রীয় অতিথিরা, বিমান ও জাহাজের ক্রুগণ, আন্তর্জাতিক পণ্য পরিবহনে নিযুক্ত ট্রাক চালকগণ ও তাদের সহকারীরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনুমোদিত কোনো ব্যক্তি এছাড়া কর্তৃপক্ষ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করবেন তারাও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতার বাইরে থাকবেন। অপর এক বিজ্ঞপ্তিতে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে ইতিমধ্যে এই নির্দেশনা সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ও নির্ধারিত হোটেলসমূহের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো টিকিটের মূল্যের সাথে হোটেলে অবস্থানের চার্জও নিয়ে নেবে। এছাড়া বিমানে ওঠার পূর্বে প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সনদ নিশ্চিত করে নেবে। এয়ারলাইন্সগুলো নন সৌদি ইমিউন ব্যক্তিদের টিকার পরিপূর্ণ ডোজ গ্রহণের সনদ যাচাই করে তাদের টিকিট প্রদানে বাধ্য থাকবে। তবে সৌদি পর্যটন মন্ত্রণালয় এ জাতীয় হোটেলের কোনো তালিকা প্রকাশ করেনি। এ বিষয়ে পরে বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানানো হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফের লকডাউনের ঘোষণা দিল মালয়েশিয়া। গোটা দেশব্যাপী তৃতীয় ধাপে এই লকডাউন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন। একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। লকডাউনের পাশাপাশি আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কোভিড-19 ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ বৈঠকে এই লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন মহিউদ্দিন ইয়াসিন। তবে এই লকডাউন চলাকালে সব চাইল্ড কেয়ার, প্রি স্কুল, নার্সারি এবং কিন্ডারগার্টেনগুলো অভিভাবকদের কাজ সহজ করার জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী পরিচালনা করার অনুমতি দেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন সময়ে নিয়োগকর্তা এবং কর্মচারীদের অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কর্মক্ষেত্রে 30% কম স্টাফ নিয়ে অফিস পরিচালনা করতে হবে। এছাড়া একটি প্রাইভেট কারের ড্রাইভার সহ 3 জনের অধিক বসার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।